আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। হাজার জুলাই যোদ্ধা আর শহীদ পরিবারের অংশগ্রহণে চলছে জুলাই জাতীয় সম্মেলন। ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিচার দাবি। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় খামেনিকে শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের ঢল। বৃহস্পতিবার মাশহাদে দাফন, আনুষ্ঠানিকতার দীর্ঘসূত্রতা নিয়ে ধোয়াশা। ঋণের বেড়াজালে বন্দী চা শ্রমিকদের জীবন, শত বছরেও মুক্তি মেলে না ঋণ ও দারিদ্র্যের কষাঘাত থেকে। অভাব অনিশ্চয়তায় প্রতিনিয়ত টিকে থাকার সংগ্রাম। মেয়ের জন্য সিজার 30,000 টাকা রাখবো, সমিতি থেকে আবার তুলবো। আমি নিজেই থাকা ঠিক না, তো পড়ালেখা বাচ্চা কাচ্চার এই সংসারটা কেমনে চালাবো? ঘরেই ঠিক মন এলার কাপড় কালো খাইতে আসি, উপাস থাকি যায়, বাচ্চা কাচ্চা লইয়া ঘুমায় যায়, কি করবো? এডিপি বাস্তবায়নের হতাশাজনক পরিস্থিতি থেকে বের হতে চায় সরকার। 30 বছরেও বাস্তবায়ন হয়নি এমন প্রকল্প বাতিলের উদ্যোগ। নতুন সরকার নতুন এডিপি নিচ্ছেন, তাদের যেই উন্নয়ন ভীষণ নির্বাচন প্রতিশ্রুতি তারা দিয়েছে সেটাকে বাস্তবায়ন করতে হলে তারা তাদের মতো এডিপি সাজাতে চাবেন। দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে দেশ, দাবি অর্থমন্ত্রী। জানালেন চট্টগ্রাম হবে অর্থনৈতিক লজিস্টিক হাব। অভ্যুত্থানের 3 বছরেই অর্থনীতিতে অবিশ্বাস্য সাফল্য শ্রীলঙ্কার, পেয়েছে উচ্চ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি। পর্যটন আর শিল্প খাত লিখেছে ঘুরে দাঁড়ানোর গল্প। রাজধানীর চীন মৈত্রী সম্মেলনে চলছে জুলাই জাতীয় সম্মেলন। আর সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ পরিবারের স্বজনরা প্রধানমন্ত্রীর কাছে ছাত্র জনতা হত্যায় অভিযুক্ত শেখ হাসিনার বিচারের দাবি জানান। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সকালে অন্তত 400 শহীদ পরিবার ও কয়েক হাজার জুলাই যোদ্ধা অনুষ্ঠানে অংশ নেন। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। বলেন, ছাত্র জনতাকে হত্যায় অভিযুক্তদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। অনুষ্ঠানে শহীদ আবু সাইদ ওয়াসিমের পরিবারের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়। দুপুর নাগাদ বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার হবে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর পরও শেখ হাসিনার অনুশোচনা নেই। আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে শিগগিরই তাদের বিচার করা হবে। মন্ত্রী বলেন, এখন যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দাবি করেন তারা অনেকেই বলছিল তাদের কোনো রাজনৈতিক দাবি নেই। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে তেহরানে। শনিবার রাজধানীর গ্র্যান্ড মুসাল্লায় শুরু হয়েছে খামেনির চিরবিদায়ের মূল আনুষ্ঠানিকতা। 7 দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে অন্তত 100 দেশের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছে পুরো আনুষ্ঠানিকতায় অংশ নেবে 2 কোটি মানুষ। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। তেহরান জুড়ে শোকের মাতম। প্রয়াত সর্বোচ্চ নেতাকে চিরবিদায় জানাতে লাখো মানুষের ঢল। ইরানের রাজধানীর গ্র্যান্ড মুসাল্লায় কফিনবন্দি নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতা, প্রভাব কিংবা রাজনীতি সবকিছুই যেন থমকে আছে এখানে। কেবল একজন নেতার বিদায় নয়, একটি অধ্যায়ের অবসান। কালো পোশাকে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছে শোকাহত জনতা। হাতে কোরআন, দেশের পতাকা আর প্রিয় নেতার ছবি। বাংলাদেশের চা শিল্পের ইতিহাস 100 বছরেরও বেশি। আর এই শিল্পের ভিত্তি যাদের ঘামে গড়ে উঠেছে, সেই চা শ্রমিকদের জীবনেও যেন শতাব্দী ধরে খুব বেশি কোনো কিছুই বদলায়নি। ঋণ, দারিদ্র্য, কর্মসংস্থানের সংকট আর অনিশ্চয়তার মধ্যে টিকে থাকার এক নীরব সংগ্রামের নাম চা শ্রমিকদের জীবন। সহকর্মী আব্দুর রহিমের ক্যামেরায় আরো জানাচ্ছেন শওকত মঞ্জু শান্ত। এটাই খোকন ও লক্ষ্মী চাষার ঘর। চা বাগানের কলোনিতে জায়গা হয়নি, তাই ঋণ করে বানিয়েছেন ছোট্ট একটি টিনের ঘর। গ্রীষ্মের অসহ্য গরম, বর্ষার চুয়ে পড়া পানি, তবু এটুকুই তাদের নিজের বলে দাবি করার মতো আশ্রয়। দৈনিক মজুরির আয়ে 5 সদস্যের সংসার চালানো অসম্ভব হয়ে পড়ায় নিজের চাকরিটাই স্ত্রীকে ছেড়ে দিয়েছেন স্বামী। নিজে শিখেছেন রাজমিস্ত্রির কাজ, কিন্তু কাজ থাকে না নিয়মিত, ফলে বাড়তি আয়ও অনিশ্চিত। 24 কেজি পাতি তুলে 186 টাকা, আর উপরে তুললে এটা এক্সট্রা পয়সা। সপ্তাহে মনে করবো 1500 পায়। এখন সাহেব কয় আমরা তোরা 10টা টিন দিব, 8টা টিন দিব। এই সাহেব কইতাছে ওই সাহেবের কাছে যায়, ওই সাহেবের কাছে গেলে এই সাহেবের কাছে। আর এই ঘর বানাইছি আমি ঋণ তুলিয়া। ওই আলু ভর্তা বানায়, কোনোদিন ডাল ভাত বানায়। আমার মেইন সমস্যা হলো ঘরের দরকার,
মেডিকেলের দরকার, 2 নম্বর হইলো আমার জায়গা জমিনের দরকার। ঘরের জন্য নেয়া ঋণ এখনও শোধ হয়নি। এরই মধ্যে অন্তঃসত্ত্বা মেয়ের সন্তান জন্মের খরচ জোগাতে আবারও নিতে হবে নতুন ঋণ। ওই যে মেয়ে একটা প্রেগনেন্ট, এই মেয়ে আছে আমার ঘরে। এখন এই ওর কেমনে জন্ম দিব আমার মেয়েরে, এটা তো ভাবতে লাগবো। মেয়ের জন্য সিজার 30,000 টাকা রাখবো, সমিতি থেকে আবার তুলবো, আর কি করবো? আমি নিজেই থাকা ঠিক না, তো পড়ালেখা বাচ্চা কাচার এই সংসারটা কেমনে চালাবো? আমার ঘরেই ঠিক নেই। কষ্ট করতে 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 আমার কষ্ট জীবন গেল গিয়া। কত আইলো, ভেলি আইলো, চেয়ারম্যান আইলো, সব আইলো, কেউ দেখলো না। এই গল্প শুধু একটি পরিবারের নয়, শ্রমিক লাইনের প্রায় প্রতিটি ঘরেই রয়েছে একই দীর্ঘশ্বাস। শতাব্দীর পর শতাব্দী ধরে ঋণ, অর্থকষ্ট আর কর্মহীনতার এক অদৃশ্য বেড়াজালে আটকে আছে হাজারো শ্রমিক পরিবার। 900 1000 যদি পাই আমরা হইব, বাচ্চা কাচার পড়ালেখা আমরা হয় না, কষ্ট করি। চট্টগ্রাম হবে অর্থনীতির লজিস্টিক হাব, আর এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট ঘোষণার পর প্রথম নিজ শহর চট্টগ্রামে গিয়ে এই কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশি বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে তাতে $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ। চট্টগ্রামের সম্ভাবনার খাত অনেক বেশি মন্তব্য করে মন্ত্রী বলেন, আনোয়ারায় 600 একর জমিতে ফ্রি ট্রেড জোন স্থাপন সহ বেশ কয়েকটি পোর্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই সময় চট্টগ্রাম অর্থনীতির লজিস্টিক হাব হবার সম্ভাবনা বাজেটে প্রতিফলন হয়েছে বলে জানান মন্ত্রী। আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। চিটাগাংয়ে অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি। চিটাগাং কি, যেটা আগে আমি বারবার বলেছি চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য, সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। দীর্ঘ সময় 30% কম বাস্তবায়ন হওয়া প্রকল্প বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। একই ক্ষেত্রে ব্যয় ও মেয়াদ বাড়লে সে কারণ খতিয়ে দেখা হবে, শাস্তির আওতায় আনবেন দোষীদেরও। এই সবশেষ একনেক বৈঠকে নেওয়া হয় সিদ্ধান্ত। প্রেক্ষিতে সব মন্ত্রণালয় আর বিভাগে চিঠিও দিয়েছে পরিকল্পনা কমিশন। বলছে, এডিপি বাস্তবায়নের হতাশাজনক পরিস্থিতি থেকে বের হতেই এই উদ্যোগ। গত 1.5 দশকে প্রকল্প বলতে মূলত অবকাঠামো বুঝেছে বাংলাদেশ। এর মধ্যে বরাদ্দ পাওয়া নিয়মিত প্রকল্পের দাপট বেশি। এর বাইরে এডিপি বইয়ের সবুজ পাতায় থাকে বরাদ্দহীন প্রকল্প। দেশি বা বিদেশি উৎস থেকে অর্থ মিললে মূলত এসব বাস্তবায়ন হয়। আবার অনেক প্রকল্প নামকাওয়াস্তে বরাদ্দ নিয়ে তালিকায় ঝুলে থাকে বছরের পর বছর। ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য গল্প লিখল শ্রীলঙ্কা। 2022 সালে অর্থনৈতিক বিপর্যয়ের জেরে তীব্র আন্দোলনের মুখে সরকার পতন হয়েছিল দেশটিতে, আর মাত্র 3 বছরের ব্যবধানে সেই শ্রীলঙ্কা পেল উচ্চ মাধ্যম আয়ের দেশের স্বীকৃতি। 2025 সালে জিডিপিতে 5% প্রবৃদ্ধি অর্জন করায় আয়ের দিক থেকে দেশটির পুনঃশ্রেণী বিন্যাস করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির সবশেষ সূচকে শ্রীলঙ্কাকে ছাড়াও উচ্চ মধ্যম আয়ের স্বীকৃতি পেয়েছে আরও 4 দেশ। এছাড়া টোগো নিম্ন আয়ের দেশ থেকে পেয়েছে নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা।